তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান। গরের সফরকালে আলোচনা গুরুত্ব পাবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। প্রথম দিনে সার্জিও গরের বৈঠক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। এই সফরে তিনি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে। শুক্রবার তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখার কথা রয়েছে। দর্শক, সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন। এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী নাদিয়া শারমিন এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যাচ্ছি তার কাছে। নাদিয়া, এখন পর্যন্ত বৈঠকের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? এছাড়া তার সফরে কোন কোন বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানতে পেরেছেন? বৈঠকের জায়গাটি আসলে আরো পরে সন্ধ্যার দিকে হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা মূলত অপেক্ষা করছি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসার কথা রয়েছে, তাদের সাথে আমাদের কথা বলার কথা রয়েছে, সেই বিষয়ে আমরা অপেক্ষা করছি। এবং বৈঠকটি আমরা যতদূর জানতে পেরেছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হতে পারে 6টা বা 7টার দিকে, এবং সেই জন্য আমরা অপেক্ষা তো অবশ্যই করবো। এবং সার্জিও গর, আপনি জানেন যে আজকে দুপুরে এসে পৌঁছেছেন তিনি 2:41 মার্কিন যুক্তরাষ্ট্রের এখানকার যে দূতাবাস রয়েছে, দূতাবাসের ফেসবুক পেজ যেটি অফিসিয়াল, সেটিতে এই বিষয়ে তথ্য জানানো হয়েছে। এবং তার পাশাপাশি এই বিষয়ে যেটি মার্কিন রাষ্ট্রদূত এখানে বলেছেন সেটা হচ্ছে যে আমার বন্ধু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বিষয়গুলো কিন্তু আসলে এরকমই, আঞ্চলিক সহযোগিতার যে জায়গাগুলো রয়েছে, কৌশলগত কূটনৈতিক জায়গাগুলো যেগুলো রয়েছে, এবং অঞ্চলের রাজনীতি এখন আপনি জানেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভূ রাজনীতির কারণে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে বাংলাদেশ, এবং অবস্থানগত কারণেই বলি বা বাংলাদেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতির কারণে বলি, সব মিলিয়ে কিন্তু বেশ একটা গুরুত্ব জায়গাটি চলে আসছে। এর পাশাপাশি চীন সফর হয়েছে প্রধানমন্ত্রী সম্প্রতি, এবং ভারতের সাথে যে সম্পর্কের জায়গাগুলো রয়েছে, এর মধ্যে থেকে আসলে সার্জিও গর আসবেন আমাদের উপমহাদেশের জায়গাতে কৌশলগত কোন জায়গাটিতে কিভাবে আমরা এগোচ্ছি, এবং তার সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এবং অংশীদারিত্বের জায়গাগুলো কতখানি এগিয়ে নিয়ে যায়, এই সবগুলো বিষয়ে তিনি আলোচনা করবেন বলে আমরা এখনো জানতে পেরেছি। যেটি বলছেন, কক্সবাজারে তিনি যাবেন আগামীকাল, এবং তারপরে পরশুদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিনি বৈঠক করবেন। তার পাশাপাশি বিভিন্ন জনের সাথে বৈঠক তো রয়েছেই। আজকে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠকটি রয়েছে পদ্মায়, সেটি হলে হয়তো আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত বলতে পারবো। আমরা যতদূর জানতে পাচ্ছি যে শামা ওবায়দের নামার কথা রয়েছে এখন, কাজে এই শামা ওবায়দ নামলে হয়তো আমাদেরকে এই বিষয়ে আরেকটু ধারণা দিতে পারবেন। আমরা আসলে তার এই মুহূর্তেই হয়তো নামবেন তিনি, আমরা অপেক্ষা করছি সেটির জন্য। আমরা সরাসরি আসলে আপনাদের সাথে যেই লাইভের মাধ্যমে যোগাযোগটি করে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি এখনো পর্যন্ত নামছেন, আমরা জানি লিফটে তিনি নামছেন, লিফটে রয়েছেন তিনি বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা আসলে অপেক্ষা করছি এই যে আলোচনার জায়গাটি রয়েছে, আপনি জানেন রাষ্ট্রীয়ভাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সফর এটি, যদিও এটি তৃতীয় সর্বোচ্চ পর্যায়ের সফর, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যিনি মার্কিন প্রেসিডেন্ট আছেন, তার কিন্তু অত্যন্ত কাছের লোক বলে পরিচিত এই সার্জিও গর, যিনি বিশেষ দূত এসেছেন। কাজেই এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন। আমরা যদি একটু সরাসরি তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করি। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর, যিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা বসবেন। তার আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে প্রতিমন্ত্রী তার সাথে আলোচনার পরেই কথা বলবেন, তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমরা যাচ্ছি সেখানেই। মন্ত্রণালয়েও অনেকে ফিজিক্যালি এসেছেন যে সংযুক্ত আরব আমিরাতে এবং আরব আমিরাত থেকে দেশের ছুটিতে এসে অনেকের ভিসা অটো ক্যান্সেল হয়ে গেছে, এরকম একটি সমস্যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এবং আমাদের বিভিন্ন এলাকার মাননীয় সংসদ সদস্যরা এই বিষয়ে আমাদেরকে জানিয়েছে। শুরু থেকেই বিষয়টি আসলে আমরা অবগত, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছিল। গত বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আমার আলোচনা হয়েছিল। তারই ফলো আপ হিসেবে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই মিশনগুলোর নেতৃত্ব দিচ্ছে, তারা ইতিমধ্যেই এমবেসিকে ইনস্ট্রাকশন দিয়েছে এই সমস্যা নিয়ে বিশেষ করে ভুক্তভোগী প্রবাসীদের সাপোর্ট করার জন্য।
আমরা আজকের মিটিংয়ে আমাদের মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে, যে ওখানেও যারা সমস্যা আছে তাদের তালিকা প্রস্তুত করে কে কী ধরনের সমস্যায় পড়েছে সেটাকে সাপোর্ট করা যায়। এবং আমাদের সার্বিক কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করবে। আমরা শুধু এটুকু বলতে চাই প্রবাসী আমাদের ভাই বোনদেরকে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। নির্বাচিত সরকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর শুরু থেকে দেখেছেন যে ডাউন টু আর্থ, তার একেবারেই মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে প্রবাসীদের কিংবা দেশের যে কোনো সমস্যা আমাদের আসলে দৃষ্টিগোচর হওয়ার পূর্বেই ওনার কাছে সরাসরি দৃষ্টিগোচর হয়, যার ফলে কনসার্ন মিনিস্ট্রি অথরিটি তাদেরকে সবসময় তিনি এই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন। আশা করি আজকে আমরা দুই মন্ত্রণালয়ে যৌথভাবে আলাপ আলোচনার ফলে যে কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ আমরা নিচ্ছি, তার ফলে এই সমস্যা আমরা অনেকখানি কাটিয়ে উঠতে পারবো। দুটো বিষয় আমরা একটু আপনাদের মাধ্যমে একটু প্রচারণা যেন হয়, যার ফলে আমাদের দেশের যারা আছে নাগরিক বিভিন্ন দেশে তাদেরও একটু দায়িত্ব রয়েছে যে আমাদের এই সম্মান অবস্থান এবং শ্রম বাজারটা এটা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেজন্য কিছু কাজ করার। যেমন এটা যেই সমস্ত দেশে যুদ্ধ কিংবা যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা, সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা, ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। এটা ওই দেশের লতে আসলে সেটাই বলে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা, এবং আমাদের দেশের যারাই যেখানে হয়তো বিচ্ছিন্ন ঘটনা 2-4 জন করে, কিন্তু ওইটার কারণে কিন্তু আমরা দেশ হিসেবে প্রশ্নবিদ্ধ হই। আমাদেরকে তার আঙ্গুল তুলে, যেমন কিছু ক্ষেত্রে ফেক ডকুমেন্ট তারা জমা দেয়। সো আমরা আজকে মন্ত্রণালয়ে আলোচনা করেছি যে ফেক ডকুমেন্টে বাংলাদেশের বিদ্যমান আইনে 7 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে, এবং এই ডকুমেন্টটা যেই টেবিলে ধরা পড়বে সেখানেই এই ডকুমেন্ট জব্দ করা হবে, এবং এই ফেক ডকুমেন্ট যারা সাবমিট করবে বা এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং এই আইনটি সংশোধন করে শাস্তি নিশ্চিত করা হবে, যেন বিদেশিদের কাছে আমরাও বলতে পারি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি। এখানে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সুবিধার জন্য কিন্তু আইন করা হয়, সেজন্য আমরা বলছি যে এই আইনটি সংশোধন করা হবে, এবং আমাদের পার্টনার কান্ট্রিগুলোর কাছেও আমাদের একটা ক্লিয়ার ভিউ থাকা যায় এই ক্ষেত্রে আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। বাকিটা মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলবে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা কেন এখানে আজকে আপনাদের সাথে কথা বলছি। প্রথমত, গতকালকে পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী আমাদের এখন পর্যন্ত, আমরা এই কিছুক্ষণ আগে মিটিং করে আসলাম, আন্তঃমন্ত্রণালয় মিটিং করা পর্যন্ত 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে বাংলাদেশি, এবং এটা কান্ট্রি স্পেসিফিক না। এখানে পাকিস্তান, ইজিপ্ট, ফিলিপিন্স সহ আরও অনেক দেশের নাগরিকদের ভিসা ক্যান্সেল হয়েছে, নেপাল ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে, যেটা প্রতিমন্ত্রী বললেন। আমি আবারও বলতে চাই যে এই যে সকল দেশে আমাদের বাংলাদেশিরা কাজ করছে সেই দেশের আইন মেনে চলাটা অত্যন্ত জরুরি, এবং সেই দেশের আইন বহির্ভূত, কারণ এই বাংলাদেশি ভাইরা অনেক কষ্ট করে, কষ্টার্জিত টাকা খরচ করে, অনেক সময় প্রয়োজনের বেশি টাকা খরচ করে, জমি জমা বিক্রি করে তারা বিদেশে যায় কাজ করতে। যখন আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করে তারা, ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক, তখন কিন্তু ওদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে, এবং তখন বাংলাদেশ সরকার সচেষ্ট আছে, তারপরেও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায় ওই ব্যাপারটাকে ঠিক করা। সুতরাং এটা কিন্তু আমাদের বাংলাদেশি, এই আজকের এই প্রেস ব্রিফিং থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে দয়া করে
আপনারা আইন বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে 626 জন, তার মধ্যে 417 জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সে 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। এবং একই সাথে যে সকল কোম্পানিতে বা তারা কাজ করছে তাদের সাথে আমাদের দূতাবাস যোগাযোগ করছে যে যদি কোম্পানির কারণে তারা চাকরিচ্যুত হয়ে থাকে বা তার চাকরিচ্যুত হওয়ার কারণে যদি তাদের ভিসা ক্যান্সেলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে এমপ্লয়ার বা কোম্পানিরও কিছু দায় দায়িত্ব আছে। সেই জায়গাটা থেকে আমাদের দূতাবাস তালিকা ধরে ওই এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করে ওখানেও কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যায় নাকি সেটা দেখবে। ইতিমধ্যে আমাদের অ্যাম্বাসেডর যে আবুধাবি এবং দুবাইতে আছে, তারা আরব আমিরাতের সরকারের সাথে যোগাযোগ করেছে এই সপ্তাহে। আজকে তো বৃহস্পতিবার, এই আগামী সপ্তাহে তাদের আলোচনা চলছে এবং আগামী সপ্তাহে মিটিংও আছে। আমরা আশা করছি একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো। দর্শক, মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফ করছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা ছিলাম সেখানে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তার দেখানোর পর আজ প্রসিকিউশন তাকে আদালতে হাজির করলে 3 বিচারপতির ট্রাইব্যুনাল 2 কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় লতিফ সিদ্দিকের ভাই বঙ্গবীর কাদির সিদ্দিকী দাবি করেন তার ভাই নির্দোষ, আর প্রসিকিউশন বলছে গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে তার বিচার হবেই। নন্ডবী সরকারের প্রতিবেদন। আওয়ামী লীগের 2009 থেকে 2013 মেয়াদে 13 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে তাণ্ডব চালায় তখনকার আইনশৃঙ্খলা বাহিনী। আলোচিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার মাস্টার মাইন্ড শেখ হাসিনার তখনকার মন্ত্রিসভায় পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী। 41 আসামির মধ্যে পলাতক সাবেক এই মন্ত্রীকে বুধবার গ্রেপ্তারের পরের দিনই আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে কিছুক্ষণ গারদে রাখার পর লতিফ সিদ্দিকীকে তোলা হয় ট্রাইব্যুনাল 2-এর এজলাসে। এ সময় প্রসিকিউশন পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তা ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তার ভাইকে নির্দোষ দাবি করেন তিনি। শাপলা চত্বরের গণহত্যার একজন কি বলবো পরিকল্পনাকারী বলা যায় না, কারণ তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন। পাট নিয়ে হত্যা চলে না। উনি কোর্টকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চান, সেটা কোর্ট ওনাকে সেই পারমিশনটা অ্যালাউ করেনি। অন্যান্য ক্ষেত্রে দেয়। উনি কোর্ট বলেছে যে নেক্সট ডেটে যখন আসবে তখন পারমিশন দেবে, তখন কথা বলতে দেবে। আজকে তার কথা বলতে না, আজকে দেয় না, আজকে পারমিশনটা। জামিনের আবেদন করবে? আমরা পরবর্তীতে জামিনের আবেদন করব। 16 আগস্ট মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে গেল সোমবার ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনা সহ 41 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 31 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নূরনবী সরকার, 71, ঢাকা। ভারতে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরামর্শে ডেভিড ইমন দেশটিতে পালিয়ে যাচ্ছিল। তাকে নিরাপদে নিতে সীমান্তের ওপারে অপেক্ষা করছিল চট্টগ্রামেরই আরেকটি সন্ত্রাসী গ্রুপ। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি আরও জানান, দীর্ঘ নজরদারির পর ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এদিকে চট্টগ্রামে নেয়ার পর ইমনকে 3 মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন আদালত। তার রিমান্ড শুনানি হবে আগামী রোববার। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামে বিভিন্ন হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনার পরও দেশেই ছিল ডেভিড ইমন। পরে তার অবস্থান জানতে পুলিশ তৎপর হলে ভারতে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরামর্শে ইমন ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে স্যার আপনি দেখেন না, আমরা কি অনলাইন কই তাই বল।
বাড়ি কোথায়? অরিজিন? স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি পুরান ঢাকা। যশোর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার আগে পুলিশের চোখ ফাঁকি দিতে চেহারায় কিছুটা পরিবর্তন এনেছিল ডেভিড ইমন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য পরিচয় দিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে। এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে। ইমনকে চট্টগ্রামে আনার পর বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। সে আগে আমরা যত ছবি দেখেছি সবগুলো তো অনেক বিরাট বড় বড় মুখ ছিল। মুখগুলো সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে। আর ভারতে যেহেতু সে পালায়ে যাবে যেন লোকজন বুঝতে না পারে। বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডেভিড ইমন কাজ করত জানিয়ে পুলিশ সুপার বলেন, ভারত সীমান্তে তার জন্যে অপেক্ষা করছিল আরেকটি গ্রুপ। তার নামে ভারতের আধার কার্ডও ছিল। ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। এদিকে বড় সাজ্জাদ বাহিনীর আরেক সন্ত্রাসী রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে পুলিশ, তবে অল্পের জন্যে সে পালিয়ে যায়। আমরা এখন শুধু আশা করছি এই সন্ত্রাসীদের রাজত্ব চিরস্থায়ীভাবে শেষ হোক। আমাদের এটাকে চূড়ান্ত সফলতা হিসেবে আমরা দেখতেও পাচ্ছি না। আমরা চাই যে তাদের যথেষ্ট শাস্তি হোক। যশোর সীমান্তে ডেভিড ইমনের সাথে অন্য যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারাও প্রত্যেকে দুর্ধর্ষ শুটার বলে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দর্শক, সংবাদ সংযোগে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।